আমি দুর্গাপ্রসাদ পাল, গাজলের দহিল হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে তোমাদের আমি উৎসেচক ব্যাপারে পড়াশোনা করাবো। তো প্রথমে আমরা জেনে নেব উৎসেচক কী, তারপরে আমরা জানব উৎসেচকের গঠন, তারপরে আমরা জানব উৎসেচক কীভাবে কাজ করে এবং কোন কোন ফ্যাক্টর উৎসেচকের কাজের জন্য দায়ী। আমরা আজকে প্রথমে যেটা পড়ব সেটা হলো আজকের পাঠের বিষয় উৎসেচক, এনজাইম। উৎসেচক কি? উৎসেচক হলো এক ধরনের জৈব পদার্থ, জৈব যৌগ। তো এ কি করে? এ হচ্ছে অনুঘটক। তো আমরা তো জানি, ছোট ক্লাস থেকেই আমরা পড়ে এসেছি যে অজৈব অনুঘটক তারা কি কাজ করে? তারা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়। অজৈব অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়। ঠিক তেমনি উৎসেচক হলো আমাদের জীবদেহে অবস্থিত, উদ্ভিদ দেহে অবস্থিত, প্রাণীদেহে অবস্থিত, ব্যাকটেরিয়ার দেহে অবস্থিত এক ধরনের জৈব যৌগ এবং জৈব অনুঘটক। তো উৎসেচক কি? উৎসেচক হলো জৈব অনুঘটক। তো আমরা তো জানি অনুঘটক কাকে বলে? ক্যাটালিস্ট। অনুঘটককে ইংরেজিতে বলে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কাকে বলে? যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায় বা কমায় তাদেরকে আমরা বলবো ক্যাটালিস্ট। এখানে উৎসেচক হলো জৈব ক্যাটালিস্ট। এর আমাদের কোষের ভিতর যে অনবরত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে চলেছে, সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোর যে গতি, সে উৎসেচক কিন্তু বাড়াবে। স্বাভাবিক অবস্থায় উৎসেচক না থাকলে যে দরকার, যতটা গতিতে আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হওয়া দরকার ততটা গতিতে হবে না, ফলে প্রয়োজনীয় পদার্থটা আমাদের কোষের মধ্যে তৈরি হবে না এবং কোষটি ঠিক প্রপারলি তার মেটাবলিক অ্যাক্টিভিটি করতে পারবে না। তো উৎসেচক হলো জৈব অনুঘটক যে কোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে। 2 নম্বর কি? বিক্রিয়া কি করবে? বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। তার মানে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। জীবদেহের কোষের ভিতর যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটবে তার গতিকে উৎসেচক ত্বরান্বিত করবে। তো এইবার তারপরের পয়েন্টে উৎসেচকের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আরেকটা বৈশিষ্ট্য আমরা জানি, উৎসেচক রাসায়নিকগতভাবে কি দিয়ে তৈরি? উৎসেচক গঠন উপাদানটা কি? উৎসেচকের গঠন উপাদান হচ্ছে, স্ট্রাকচারাল ব্যাপার হচ্ছে, গঠন উপাদান হচ্ছে এরা প্রোটিন। এরা হচ্ছে প্রোটিন ধর্মী। 99% উৎসেচকই হলো প্রোটিন ধর্মী। তো এটা বাদে এক্সেপশন কিছু উৎসেচক আছে যাদেরকে আমরা বলি রাইবোজাইম। রাইবোজাইম কি দিয়ে তৈরি? এটা হলো আরএনএ। আমাদের রাইবোজোমের মধ্যে যে 16S আরএনএ অণু আছে, সেই আরএনএ অণু আমাদের বিভিন্ন অন্য প্রোটিন তৈরির সময় উৎসেচকের ভূমিকা পালন করে। তো আরএনএ খুব অল্প কিছু ক্ষেত্রে আরএনএকে আমরা উৎসেচক বলতে পারি। যে আরএনএ যে উৎসেচক তাকে আমরা বলবো রাইবোজাইম। আর বেশিরভাগ উৎসেচকই হচ্ছে প্রোটিন ধর্মী। এবার প্রশ্ন হচ্ছে যে উৎসেচকের প্রোটিন তো আমরা এর আগের ক্লাসে পড়েছি। আমরা যদি যারা পড়োনি একটু দেখে নেবে যে প্রোটিনের গঠন আমরা কয় রকমভাবে জেনেছি। প্রোটিন হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। এই 4 রকমের প্রোটিনের একটা গঠন আমরা দেখতে পাই। যখন অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড চেন দ্বারা যুক্ত হয়ে গঠন করছে একটা বিশেষ যৌগ, সরল রৈখিক একটা চেন, তাকে আমরা বলবো প্রাইমারি অংশ। তারপরে যখন প্রাইমারি যে প্রোটিনের যে প্রাইমারি স্ট্রাকচার, যখন এই পেপটাইড চেনগুলো একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বা অনেকগুলো পেপটাইড চেন স্ট্রেটভাবে অবস্থিত হয়ে পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনী বা অন্যান্য কোনো বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে যে একটা দ্বিতীয় সারির গঠন তৈরি করবে তাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্রাকচার। এবং যখন একটা পেপটাইড বিভিন্ন আকারে নিজে একটা
উলের বলের মতন আকার গঠন করবে, নিজের সাথেই নিজে বিভিন্ন বন্ধনী তৈরি করবে, টারশিয়ারি স্ট্রাকচার। তো প্রোটিন হচ্ছে এই আমাদের এনজাইম হচ্ছে প্রোটিনের কোন স্ট্রাকচার? 1 নম্বর হলো সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি, আর 2 নম্বর স্ট্রাকচারটা কি? টারশিয়ারি। সেকেন্ডারি এবং টারশিয়ারি প্রোটিনের এই দুটো স্ট্রাকচার সাধারণত আমরা এই উৎসেচকের মধ্যে দেখতে পাই। আর এর পরের আমরা এবার উৎসেচক হলো তাহলে কি? উৎসেচক গঠনগতভাবে এরা প্রোটিন বা আরএনএ এবং এরা রাসায়নিক জৈব অনুঘটক হিসেবে কাজ করে রাসায়নিক গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে কিন্তু নিজে বিভিন্নভাবে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সে কিন্তু সবসময় থাকবে না, যখন দরকার তখনই সে আসবে, রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে বা মন্দীভূত করবে এবং তারপরে সে নিজে তার নষ্ট হয়ে যাবে, মানে এ বিক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হবে। বিক্রিয়ার পর ধ্বংস, এই হচ্ছে উৎসেচকের একটা সাধারণত বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞাগুলো। এই 4টা পয়েন্টকে আমরা জোড়া লাগিয়ে দিলেই উৎসেচকের সংজ্ঞা পেয়ে যাব। উৎসেচক হলো জৈব যৌগ, জৈব অনুঘটক, প্রধানত প্রোটিন ও আরএনএ ধর্মী এবং রাসায়নিক বিক্রিয়ার গতিকে সে ত্বরান্বিত করবে এবং বিক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তাকেই আমরা বলবো উৎসেচক। এইবার এই যে উৎসেচকগুলো আমাদের কোষের ভিতর আছে, এদের আমরা এবার প্রথম তাদের উৎসেচক কিভাবে কাজ করে একটু জেনে নিই। উৎসেচকের কার্যপ্রণালী। উৎসেচক কোনো একটা উৎসেচকের নির্দিষ্ট একটা সাবস্ট্রেট থাকে। উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে উৎসেচকের ক্রিয়া করবে। তার মানে কি? উৎসেচকের একটা নির্দিষ্ট সাবস্ট্রেট থাকবে, এবং উৎসেচকের যে আমরা ধরলাম এটা একটা উৎসেচক। তো এই উৎসেচকটা কোনো একটা সাবস্ট্রেট যার উপর কাজ করবে তাকে আমরা সাবস্ট্রেট বলি। সেই সাবস্ট্রেট একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, সেই সাবস্ট্রেটটার সাথে যুক্ত হবে। তো সাবস্ট্রেট আমরা একটা সাবস্ট্রেট দেখাই, এটা ধরো উৎসেচকের একটা সাবস্ট্রেট। তো উৎসেচকের একটা নির্দিষ্ট স্পেসিফিক সাবস্ট্রেট থাকবে। এবার সাবস্ট্রেটটা কিভাবে কাজ করবে? সাবস্ট্রেটটা উৎসেচকের নির্দিষ্ট একটা জায়গায় লাগবে। উৎসেচকের নির্দিষ্ট জায়গায় না লাগলে কিন্তু এই উৎসেচকটা কাজ করতে পারবে না। তার মানে 2 নম্বর পয়েন্ট কি? নির্দিষ্ট সাবস্ট্রেট স্পেসিফিক, মানে উৎসেচকের গায়ে নির্দিষ্ট সাবস্ট্রেট লাগবার জন্য এটি জায়গা আছে, তাকে বলবো অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট এটা কোথায় আছে? উৎসেচকের গায়ে একটা অ্যাক্টিভ সাইট আছে যেখানে সাবস্ট্রেটটা যুক্ত হবে। ধরো আমার এইখানে একদম একটা অ্যাক্টিভ সাইট আছে, এইরকম অ্যাক্টিভ সাইট। এমনভাবে অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটটা এমনই একে অপরের কমপ্লিমেন্টারি, তার মানে লক অ্যান্ড কি, মানে এর যা গঠনে ঠিক ওই গঠনে এখানে ও আটকে যেতে পারবে, একই রকম গঠনযুক্ত হবে। যেমন এটা ফিশচারের একটা বিজ্ঞানী ফিশচার বলেছিলেন যে লক অ্যান্ড কি এই পদ্ধতিতে উৎসেচকের সাথে সাবস্ট্রেট যুক্ত হয়। ফিশচারের লক অ্যান্ড কি, তার পদ্ধতিতে সাবস্ট্রেট যে যৌগটা উৎসেচকে যুক্ত হবে, যার উপর উৎসেচকটা কাজ করবে তাকে আমরা সাবস্ট্রেট বলবো, এবং সাবস্ট্রেট উৎসেচকের নির্দিষ্ট জায়গায় যুক্ত হবে। যে জায়গায় যুক্ত হবে তাকে আমরা বলবো অ্যাক্টিভ সাইট। ধরো এইখানে এটা উৎসেচক এবং এই সাবস্ট্রেটটা এখানে এসে লাগলো, এটা হলো সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট। এইবার পরের প্রশ্ন হচ্ছে যে উৎসেচক আছে, উৎসেচকের অ্যাক্টিভ সাইট আছে, সাবস্ট্রেট লাগলো। এইবারের প্রশ্ন, সাবস্ট্রেটটা উৎসেচকে কিভাবে লাগবে? এই লাগানোর পদ্ধতিটাকে আমরা বলবো, অনেক রকম বন্ধনী দেখতে পাওয়া যায় সাবস্ট্রেট এবং উৎসেচকের সাথে। এই বন্ধনীটা কি কি বন্ধনী হতে পারে? এটা আয়নিক বন্ধনী হতে পারে, আয়নিক, ভ্যান ডার ওয়ালস, বা ডাইপোল, এইরকম বিভিন্ন বন্ধনী হবে, কিন্তু কখনো টাইটলি বাউন্ড হবে না, কোভ্যালেন্ট বন্ড দেখা যাবে না। কারণ কি? এই সাবস্ট্রেটটা ভেঙে তার
উৎপাদক বা প্রোডাক্ট তৈরি করতে হবে। যদি এ দৃঢ়ভাবে আটকে যায় উৎসেচকের সাথে, তাহলে কিন্তু ও আর ওখানে উৎপন্ন হয়ে আর ভেঙে উৎসেচক থেকে বেরিয়ে আসতে পারবে না, ফলে উৎসেচকটা ঠিক কাজ করতে পারবে না। তাই জন্য অপেক্ষাকৃত একটু হালকাভাবে সাবস্ট্রেটের গায়ে, সাবস্ট্রেটের সাথে উৎসেচকটা যুক্ত থাকবে। তারপরে কি করবে? তারপরের ঘটন, যখন সাবস্ট্রেটটা উৎসেচকের গায়ে যুক্ত হবে, উৎসেচকটা নিজের আকারটা একটু পরিবর্তন করে নেবে। এমনভাবে আকারটা পরিবর্তন করবে যাতে এই সাবস্ট্রেটের মধ্যে যে বন্ধনীগুলো আছে, অণুগুলোর মধ্যে যে বন্ধনী আছে, সেই বন্ধনীটা ভাঙবার জন্য উপযোগী আরেকটি গ্রুপ এই উৎসেচকটা যাতে তার কাছে আনতে পারে, এবং এই সাবস্ট্রেট যে অণুগুলো দিয়ে তৈরি, সেই অণুগুলো ভেঙে দুটো আলাদা যৌগ তৈরি হতে পারে। তার মানে কি? তার পরের পয়েন্টে কি হতে পারে? উৎসেচকের আকার পরিবর্তন হবে, কনফরমেশনাল চেঞ্জ অফ দ্য এনজাইম। উৎসেচকের আকার পরিবর্তন হবে, আকার পরিবর্তন ঘটবে। কিভাবে আকারটা পরিবর্তন ঘটবে? এমনভাবে আকার পরিবর্তন ঘটবে যাতে সাবস্ট্রেটের যে কোনো একটা যে জায়গায় সাবস্ট্রেটটা ভাঙবে, সেই জায়গায় উৎসেচক তার প্রয়োজনীয় সক্রিয় মূলকটি আনতে পারে, তার ফাংশনাল গ্রুপটি এমনভাবে আনবে যাতে সাবস্ট্রেটটি ভাঙবে, পরিবর্তন হবে, এবং সাবস্ট্রেটের কাছে উৎসেচক তার ফাংশনাল গ্রুপটি আনবে, তার কার্যকারী মূলকটি নিয়ে আসবে। তারপরে কি হবে? তার মানে কি হলো? আমরা এবারে এটাকে যদি বলি এটা হলো ই, এটা হলো এস, তাহলে কি তৈরি হলো? এতক্ষণ ই প্লাস এস মিলে তৈরি হলো ইএস, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এখানে যুক্ত হয়ে আছে। এইবার উৎসেচকটা নিজের আকার পরিবর্তন করেছে, সাবস্ট্রেটকে ভেঙে দেবে। ভেঙে দিয়ে প্রারম্ভিক খুব অল্প সময়ের জন্য তৈরি থাকবে কি? এনজাইম প্রোডাক্ট, ইপি, এনজাইম প্রোডাক্টও এখানে লেগে থাকবে খুব অল্প সময়ের জন্য। তারপরের ধাপে এনজাইম আলাদা হয়ে যাবে, প্রোডাক্টও আলাদা হয়ে যাবে। তো এর পরের ঘটনা কি? এখানে যে বন্ধনী আছে এই সাবস্ট্রেটের মধ্যে, সেই বন্ধনীর কাছে এনজাইমটা একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ আনবে, এনে বন্ধনীটা ভেঙে দেবে, এবং দুটো প্রোডাক্ট বা তিনটে প্রোডাক্ট যাই হোক না কেন, প্রোডাক্ট তৈরি হবে, এবং প্রোডাক্টটি পরে এখান থেকে বাইরে বের হয়ে যাবে। তো উৎসেচক এইভাবে একটা কার্যপ্রণালী করে। তাহলে ছাত্ররা, আমরা এবার এনজাইম কাইনেটিক্স, এই যে উৎসেচকটার সাথে এবার এই যে একটা ভৌতভাবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, এটা এবার যে সাবস্ট্রেট প্রোডাক্ট তৈরি হয়ে গেল, তার যে গতি, সেটা ক্লাস 11 লেভেলে বেশ প্রয়োজনীয়, এবং 12-এর কেমিস্ট্রিতেও এটা আছে। সেটা হচ্ছে যে কীভাবে এনজাইম কাইনেটিক্স, আমরা যেটা পড়বো এনজাইম কাইনেটিক্স। তো কাইনেটিক্স মানে গতি, কীভাবে এনজাইম তার সাবস্ট্রেটের সাথে কাজ করছে। তো এখানে কি হলো, আমরা এর আগে একটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত দেখে নিই, রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে হয়। একটা ধরো সাবস্ট্রেট যখন আসে, এবং আমরা একটু গ্রাফিক্যালি যদি দেখাতে যাই, তাহলে এটা হলো সাবস্ট্রেট। তাহলে এখানে আমরা যদি দিই পোটেনশিয়াল এনার্জি, এটা কিন্তু আমাদের ক্লাস 11-12-এর জন্য, এটা আমাদের ক্লাস 9-এর প্রয়োজনীয় নয়, যেটা এনজাইম কাইনেটিক্স, পোটেনশিয়াল এনার্জি এবং সেই সাথে রিয়াকশন প্রগ্রেস। এটা মানে কি? একটা পদার্থের ভিতর কি পরিমাণ এনার্জি আছে এবং সেটা, এবং রাসায়নিক পদার্থটা ভেঙে যে তার প্রোডাক্ট তৈরি করবে, সাবস্ট্রেট ভেঙে প্রোডাক্ট তৈরি করবে, সে কিভাবে কোন রেটে ঘটবে, সেইটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা কীরকমভাবে হবে? এটা আমরা সাধারণত যদি দেখি যে একটা সাবস্ট্রেট, কোনো একটা যৌগ আছে, সেই যৌগটা ভেঙে স্বাভাবিক অবস্থায়, যদি আমরা এনজাইম না থাকে, স্বাভাবিক অবস্থায় সেটা কি হবে? একটা ট্রানজিশনাল জোনের যৌগিক অবস্থায় পৌঁছাবে। তারপরে কি হবে? সে ধীরে ধীরে সে ভেঙে যাবে এবং একটা প্রোডাক্ট তৈরি করবে। এটা হলো ট্রানজিশনাল। এটা কি নর্মাল অবস্থায় ঘটবে। এটা একটা যৌগের যে ভেতরে মধ্যবর্তী যে এনার্জি,
সেই এনার্জিটাকে বাড়াতে হবে, এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে সেই যৌগটা ভেঙে যায়। নর্মাল এটা প্রকৃতিতে ঘটবে, কিন্তু অনেক সময় লাগবে। স্বাভাবিক অবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেজ বলে একটা এনজাইম, যে কি করে, কার্বনিক অ্যানহাইড্রেজ যে কার্বন ডাই অক্সাইড এবং জলের সাথে বিক্রিয়া ঘটাবে, উৎসেচকটা ঘটিয়ে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড প্রকৃতিতে নর্মালি রক্তের মধ্যে তৈরি হবে 200 থেকে 300 অণু পার সেকেন্ড, কিন্তু যখন উৎসেচক থাকবে তখন এই অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে, কমে যাবে। অ্যাক্টিভেশন এনার্জিটা যখন কমে যাবে তখন খুব দ্রুত হারে বিক্রিয়া ঘটবে, তখন প্রতি সেকেন্ডে সে 6 লক্ষ অণু কনভার্সন ঘটতে পারে। 200 থেকে 300 আনক্যাটালাইজড, কিন্তু যখন ক্যাটালাইজ থাকবে সে 6 লাখ অনুপাতে সে তার বিক্রিয়াটা ঘটাবে। এটা যদি অ্যাক্টিভেশন এনার্জি হয় উইদাউট এনজাইম থেকে, এবার যখন এনজাইম দিয়ে দেবো তখন কি অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু কমে যাবে। এনজাইম থাকলে অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু কমে গেল, প্রোডাক্টটা একই হলো। এটা হলো এনজাইম অবস্থায়, এটা ট্রানজিশনাল জোন, অল্প এনার্জি। এটা এনজাইম অবস্থায়, এটা উইদাউট এনজাইম অবস্থায়। এনজাইম ছাড়া এনার্জি দেখো বেশি লাগছে, এটা এনার্জির মাপ। আর এটা এনজাইম থাকাকালীন এনার্জির পরিমাণটা কম লাগছে। তার মানে এই যে এনার্জিটা লাগছে, মানে সাবস্ট্রেট ভেঙে যখন প্রোডাক্টটা তৈরি হবে, এই সাবস্ট্রেট টু প্রোডাক্ট হওয়ার জন্য এনজাইম যখন থাকছে কম এনার্জি, আর যখন এনজাইম থাকছে না বেশি এনার্জি লাগে। তো এনজাইমের মোড অফ অ্যাকশন এটা, যে এই বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য এখানে, মাইকেলিস মেন্টেন। মাইকেলিস মেন্টেন বলে একজন বিজ্ঞানী এই এনজাইম কাইনেটিক্সের উপর তিনি কিন্তু গবেষণা করেছেন এবং অনেক পর্যালোচনা করেছেন। তিনি কি দেখিয়েছেন, তিনি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছেন। সেটা কি, সেটা হচ্ছে, আমরা যদি গ্রাফটাকে দেখি, যে স্বাভাবিক অবস্থায় এনজাইম যখন তার নির্দিষ্ট পিএইচ ঠিক আছে, মানে লগ অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা ঠিক আছে, উষ্ণতাটা ঠিক আছে, তখন সে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে এনজাইম কীভাবে কাজ করবে সেটা মাইকেলিস মেন্টেন তার ইকুয়েশনের দ্বারা দেখালে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং তার ইকুয়েশন। এটাকে আমরা যদি রিয়াকশন ভেলোসিটি V0, এটাকে আমরা রিয়াকশন ভেলোসিটি, এটা V0, নিচে V0 রিয়াকশন ভেলোসিটি, আর এই দিকটা যদি আমরা বলি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এইটা S, এটা V0, এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিস। সেই রিয়াকশনটা কী রকম দেখতে, যে গ্রাফটা তিনি মাইকেলিস মেন্টেন এনজাইম কাইনেটিক্সের যে গ্রাফটি দিয়েছিলেন, সেই গ্রাফটিকে আমরা, গ্রাফটির শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গেল হাইপারবোলা। গ্রাফটা হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই শেপটা। এখানে দেখো দেখা যাচ্ছে কি, এটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে রিয়াকশন ভেলোসিটি। এটা ম্যাক্সিমাম একটা অবস্থায় এটা Vmax, মানে রিয়াকশন ভেলোসিটি ম্যাক্সিমাম একটা জায়গায় পৌঁছে যাবে, তারপরে কিন্তু আর রিয়াকশন ভেলোসিটি বাড়বে না। এই জায়গায় যখন হাফ রিয়াকশন ভেলোসিটি বা রিয়াকশন ভেলোসিটির এই যে পুরো গতি, তার হাফটাকে আমরা যখন বলবো হাফ Vmax বাই 2, হাফ Vmax, এটা যখন আমরা গ্রাফিক্যালি প্লট করব তখন দেখতে পাবো এটা এই যে পয়েন্ট, যে এস লাইনের যে জায়গাটা ইন্টারসেপ্ট করবে সেই জায়গাটাকে আমরা বলেছি Km ভ্যালু। এই Km হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, এটা মাইকেলিস মেন্টেনের তৈরি করা গ্রাফ। সেই গ্রাফটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এখানে কি হয়েছে, সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হওয়ার পর কি রেটে বিক্রিয়াটি ঘটছে সেটা দেখানো হয়েছে। এখানে তার ইকুয়েশনটা কি, তার ইকুয়েশনটা ছিল V0 ইজিক্যাল টু Vmax ইন্টু S বাই Km প্লাস S। এটা মাইকেলিস মেন্টেনের সূত্র। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে আমরা কি পাবো, এই গ্রাফটা থেকে আমরা পাবো যে
রিয়াকশন ভেলোসিটি একটা জায়গায় যখন হাফ ভি কেএম ইজিক্যাল টু হাফ ভি ম্যাক্স, হাফ যখন রিয়াকশন ভেলোসিটি হাফ ম্যাক্সিমাম তখন কেএম ইজিক্যাল টু এস। তার মানে রিয়াকশন ভেলোসিটি হাফ ম্যাক্সিমাম যখন বিক্রিয়ার গতি পূর্ণ গতি পাওয়ার অর্ধেক হবে, ঠিক তখনই যে কেএম ভ্যালুটাকে আমরা সংজ্ঞায় আমরা পেয়েছি, কেএম ভ্যালুটা হলো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল। তো এই গ্রাফটা থেকে আমরা কি বুঝতে পারবো? প্রথম দিকে দেখো, প্রথম দিকে কি ঘটছে, সাবস্ট্রেট বাড়ছে, রিয়াকশন অল্প সাবস্ট্রেটে রিয়াকশনটা খুব দ্রুত ঘটছে। তার পরবর্তীকালে যখন সাবস্ট্রেট আমরা বাড়িয়ে যাচ্ছি, রিয়াকশনটা বাড়ছে ঠিকই, কিন্তু রিয়াকশনটা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর কিন্তু আর বাড়ছে না। যতই আমি এই রিয়াকশনে সাবস্ট্রেট পরবর্তীকালে দিই না কেন, রিয়াকশনের গতি একটা জায়গায় গিয়ে সর্বোচ্চ গিয়ে থেকে যাচ্ছে, ডি ম্যাক্স গিয়ে স্যাচুরেশন লেভেলে পৌঁছে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যখন আমরা উৎসেচক এবং সাবস্ট্রেট রেখে বিক্রিয়াটা ঘটাবো, তখন কি ঘটছে দেখো, বিক্রিয়া করছে উৎসেচক প্লাস সাবস্ট্রেট বিক্রিয়া করছে, এই উৎসেচক সাবস্ট্রেট বিক্রিয়া করতে করতে এক সময় দেখা যাবে যে উৎসেচকের পরিমাণটা যাচ্ছে কমে। কারণ কখনোই আমরা সাবস্ট্রেট যত মোল আমরা সাবস্ট্রেট রাখবো তত মোল নিশ্চয়ই উৎসেচক রাখবো না। উৎসেচক তখন কি, উৎসেচক কাজ করতে করতে এক সময় সাবস্ট্রেটের সাথে স্যাচুরেশন লেভেলে পৌঁছে যাবে। তারপরে সাবস্ট্রেট যতই থাকুক না কেন, উৎসেচক কিন্তু যেহেতু আর সাবস্ট্রেট পাবে না, তাই জন্য আর উৎপাদন তৈরি করতে পারবে না, ফলে সে আর বাড়তে পারবে না। এইটা হলো আমাদের মাইকেলিস মেন্টেন ইকুয়েশন এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইখানে আরেকটা ব্যাপার, যেখানে তিনি আরেকটা বিক্রিয়া বলেছিলেন যে এই যে সাবস্ট্রেটের সাথে একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে একটা উৎসেচক বিক্রিয়া করবে, সেইখানে সাবস্ট্রেটের মতন যদি অন্য কোনো যৌগ থাকে তখন কী রকম বিক্রিয়াটা ঘটবে? তখন আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিশন। আমরা আরেকটা টার্ম কম্পিটিটিভ ইনহিবিশন, কম্পিটিটিভ ইনহিবিশন। এই কথাটার মানে কি? দেখো, আমরা এই সেকশনটাই কিন্তু ইংরেজিতেই করছি, কারণ এটা ক্লাস 11-12 জন্য। প্রথম যে হাফটা আমরা প্রথম দিকে দেখলাম সেটা আমরা বাংলায় লিখেছি, ওটা আমাদের 9-10 চলবে। আর এই সেকশনটা কিন্তু আমাদের 11-12 নিটের জন্য খুব প্রয়োজন। কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে সাবস্ট্রেট, এনজাইমের সাথে সাবস্ট্রেট লাগছে, এনজাইমের সাথে, এটা এনজাইম, এর সাথে এর ধরো একটা নির্দিষ্ট জায়গায় একটা অ্যাক্টিভ সাইট আছে, এখানে একটা সাবস্ট্রেট এসে লাগছে, এই সাবস্ট্রেটটা লাগছে। এবার কম্পিটিটিভ ইনহিবিশন কখন হবে? যখন কোনো একটা যৌগ আসবে, যে যৌগটার এর মতন হবে, এ হবে মিমিক, মানে এর মতন কাছাকাছি, সিমিলার ইন স্ট্রাকচার বাট নট দ্য সেম, সিমিলার বাট নট দ্য সেম, সেরকম একটা যৌগ যখন এর কাছাকাছি, যখন এইরকম আরেকটা যৌগ যদি আসে, তাহলে একই রকম তার জায়গাটা দেখতে, কিন্তু তার মুখটা এরকমভাবে বেরিয়ে আছে। দেখো, এই জায়গাটা এরকম একই, তো এইটাও লাগতে পারে, এটাও লাগতে পারে। এই দুজনের মধ্যে একটা কম্পিটিশন হবে, কম্পিটিটিভ ইনহিবিশন। এদের মধ্যে একটা কম্পিটিটিভ ইনহিবিশন ঘটবে, এবং যদি দুজনে একই রকম, তাদের অ্যাক্টিভ সাইটের জায়গাটা একই রকম হয়, এরা দুজনে একে অপরের সাথে কম্পিট করবে, করে রিয়াকশন একটা বিক্রিয়া ঘটাবে। এই কম্পিটিটিভ ইনহিবিশন যদি আমরা এই গ্রাফে দেখি, একই রকম দুটো যৌগ এনজাইমের সাথে কাজ করছে, একে অপরের কম্পিট করছে, তখন কিন্তু এই রিয়াকশন কার্ভটা নিচের দিকে নেমে আসবে। এটা হলো কম্পিটিটিভ ইনহিবিশন, নিচের দিকে নেমে এসে এই জায়গায় পৌঁছাবে। এটা কিন্তু ইনহিবিটেড কার্ভ। এটা এদের মধ্যে এই ইনহিবিশনটা ঘটবে, এটা আমাদের জীবের কোষের ভিতর একটি জায়গায় দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে যে আমরা ক্রেবস চক্রে পড়েছি যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বলে একটা উৎসেচকের ভূমিকা ক্রেবস চক্রে আছে। সেই সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এর সাবস্ট্রেটকে সাকসিনেট, সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট। এই সাকসিনেটের মতন একই স্ট্রাকচার আরেকটা যৌগ হচ্ছে ম্যালোনেট। তার মানে সাকসিনেট যদি থাকে
তখন নর্মাল বিক্রিয়া। এবার যদি সাকসিনেট ও ম্যালোনেট দুজনেই থাকে তখন এই উৎসেচকটা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের বিক্রিয়া করবে, কারণ সাকসিনেট এবং ম্যালোনেট এরা একই রকম অ্যাক্টিভ সাইট, তাদের মানে অ্যাক্টিভ সাইটে এরা একইভাবে যুক্ত হতে পারে। এটা যদি আমরা যদি এটাকে সাকসিনেট ধরি, আমরা যদি ম্যালোনেট ধরি, তাহলে এরা একে অপরের কম্পিটিটিভ ইনহিবিশন করার মাধ্যমে বিক্রিয়া এরা করবে। আরেকটা টার্ম আমাদের জানা দরকার যেখানে উৎসেচকের কাজের মধ্যে পড়ে, যখন কোনো একটা উৎসেচকে অ্যাক্টিভ সাইট, উৎসেচকের একটা অ্যাক্টিভ সাইটের সাথে সাথে, ধরো একটা উৎসেচক, এটা একটা উৎসেচক, এই উৎসেচকের অ্যাক্টিভ সাইটের সাথে সাথে, এটা ধরো একটা অ্যাক্টিভ সাইট এঁকে নিলাম, অ্যাক্টিভ সাইট সাথে সাথে আবার একটা রেগুলেটরি সাইট থাকে, যদি কোনো কোনো সবার থাকে না, কোনো কোনো উৎসেচক, এটা হলো অ্যাক্টিভ সাইট, আরেকটা হলো রেগুলেটরি সাইট, রেগুলেটরি, আমরা একে ইনহিবিটরিও বলতে পারি, ইনহিবিটরি বললাম। এই অ্যাক্টিভ সাইট এবং রেগুলেটরি সাইট যে এনজাইমে থাকবে সেই এনজাইমটাকে আমরা বলবো অ্যালোস্টেরিক এনজাইম। অ্যাক্টিভ সাইট এবং রেগুলেটরি সাইট যখন দুজনে থাকবে তখন উৎসেচকটাকে আমরা বলবো অ্যালোস্টেরিক এনজাইম। এইটাও কিন্তু, এই অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে, আমরা এটাও আমাদের কিন্তু নিট লেভেলে প্রশ্ন আসতে পারে। এই অ্যালোস্টেরিক এনজাইমের ইনহিবিশন যখন এইখানে ইনহিবিটর যুক্ত হবে, এই ইনহিবিশন কিন্তু তখন দুই রকম হতে পারে বা তিন রকমও হতে পারে। একটা হলো কম্পিটিটিভ, একটা হলো আনকম্পিটিটিভ, একটা হলো নন কম্পিটিটিভ। আমাদের কম্পিটিটিভটা আমরা পড়লাম, আনকম্পিটিটিভ নন কম্পিটিটিভ আমাদের নিটের সিলেবাসের মধ্যে নেই। তো রেগুলেটরি এনজাইমের যে এনজাইম অ্যালোস্টেরিক, তার একটা সাইট আছে এবং সে রেগুলেটরি এনজাইম, সেই এনজাইম ইনহিবিশন যখন তার ইনহিবিটর প্রোটিনটা যুক্ত হবে, সে কম্পিটিটিভলি যুক্ত হয়ে কাজ তার বাধা দিতে পারে, বা নন কম্পিটিটিভ হয়ে বাধা দিতে পারে, বা আনকম্পিটিটিভ হয়ে বাধা দিতে